আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। জুলাই গণহত্যায় জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণা হাইকোর্টের। ছাত্র জনতার অভ্যুত্থানে এ পর্যন্ত ২৬ মামলার চার্জশিট দেয়া হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। ডাকসু নির্বাচনকে ঘিরে উৎসব মুখর ক্যাম্পাস। বিকেলে প্রকাশ করা হবে খসড়া প্রার্থী তালিকা। আজ শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়া। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার সহযোগিতায় লিবিয়ায় ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি। অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় গ্রেফতার হন তারা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। জুলাই আগস্ট হত্যাযজ্ঞ নিয়ে জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ৩ মাসের মধ্যে জুলাই রেভলিউশন ২০২৪ হিসাবে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রিটকারী আইনজীবী তানভীর আহমেদ জানান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এভিডেন্স হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান আহরণ বা গবেষণার উদ্দেশ্যে প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না তাও জানতে চাওয়া হয় রুলে। এ রুলের উপর রায় ঘোষণা করার নির্ধারিত দিন ছিল ৩রা আগস্ট, কিন্তু রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় আজ সেই রায় দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দায়ের করা মামলার মধ্যে এ পর্যন্ত ২৬টির চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৮টি এবং অন্যান্য ধারার মামলা রয়েছে ১৮টি। হত্যা মামলাগুলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, কুড়িগ্রাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায় দায়ের হয়। এসব মামলার মোট আসামি ১,১৫৩ জন। অন্য ১৮টি মামলায় আসামি সংখ্যা ৬৮২ জন। এসব মামলা বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর এবং ঢাকা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে দায়ের করে। পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া অ্যান্ড পিআর জানিয়েছে, সব মামলার তদন্ত সঠিকভাবে তদারকি করা হচ্ছে এবং বাকি মামলাগুলোরও দ্রুত চার্জশিট দিয়ে বিচার কার্যক্রমের আওতায় আনা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ ও গুমের অভিযোগ দায়ের করেছেন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদের বিরুদ্ধে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখ রঞ্জন বালি। তাকে অপহরণের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া ওই অপহরণের ঘটনায় যেসব পুলিশ সদস্য জড়িত ছিল তাদের নামও উল্লেখ করা হয়েছে। ২০১২ সালে ট্রাইব্যুনালে সাইদির পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন সুখ রঞ্জন বালি। তিনি প্রসিকিউশনের পক্ষের সাক্ষী ছিলেন, তাই সেদিন তাকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করা হয়। ২ মাস ১৩ দিন একটি অন্ধকার রুমে তাকে আটকে রাখা হয়। এরপর ভারতের কলকাতায় বিএসএফ এর মাধ্যমে হস্তান্তর করা হয়। সেখানে তিনি ৫ বছর জেল খাটেন। এরপর ফিরে আসেন দেশে। অপহরণের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন সুখরঞ্জন বালি। বইকের গোটাদের সৌন্দর্য থানায় গেছে, থানা দিয়ে পরদিন আপনার বসিরহাট কোর্ট বা জেলে আনছে। আনার পর ওইখান থেকে আমি খুব অসুস্থ, ২২ দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। আমি দীর্ঘ যাই, আমি ৫ বছর দমদম কারাগারে ছিলাম। অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেবের সামনেই তার অন্য যে অ্যাডভোকেট আনসারি সাহেবের সামনে তাকে টেনে হিস্ট্রে নেমেছে এবং পুলিশ তাকে মারধর করে বলেছে আমরা তোকে খুঁজতেছিলাম। তারা যে ভাষায় কথা বলেছে সেই ভাষাগুলি আজকে আমরা আমাদের এই এফআইআর কমপ্লেন পিটিশনে আমরা সেখানে কোট করেছি। তাকে মেরে ধরে এরপরে টেনে হেসড়ে পাশের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়েছে। মাইক্রোবাসে তুলেই তাকে চোখ বন্ধ করে তাকে নিয়ে গিয়েছে, চোখ বন্ধ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় আগামী ৪ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির
বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এদিন ঠিক করেন। চলতি বছরের 12ই জানুয়ারি 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। ওই রায়ে বলা হয়েছিল যে অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিল তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। 2018 সালের 10ই অক্টোবর 21শে অগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। 2004 সালের 21শে অগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন নিহত হন। জনাব বাবর সাহেব যে কথাটা আমাকে প্রায়ই বলেন, তিনি বলেন যে তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বলার জন্য। তিনি এটা বলতে রাজি হন নাই, এই জন্যই বারবার তাকে এই ধরনের অনেকগুলো মামলায় আসামি করা হয়েছে। প্রায় 17টা মামলার আসামি করা হয়েছে ওনাকে। ফলে আমরা এক্সপেক্ট করি 4 সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন এবং জনাব তারেক রহমান সহ সকলেই যদি খালাস পান তাহলেই এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি। বস্তুগত স্বার্থের লোভে কোনো কবি, শিল্পী, লেখকরা এখনো নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মুগ্ধরা তাদেরকে মনে নাড়া দেয় না। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে জুলাই গণ অভ্যুত্থান ও গত 15.5 বছরের স্বৈর শাসনের প্রেক্ষাপটে আরটিভির করা ডকু ফিল্মের প্রদর্শনীতে একথা বলেন তিনি। এ সময় বিএনপির সরকার গঠনের সম্ভাবনা আছে জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, রাষ্ট্র এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে আর কখনো জনগণের বিরুদ্ধে না দাঁড়ায় তা নিশ্চিত করতে হবে। পানি লাগবে পানি বলে যে মুগ্ধ তার আরেক বন্ধুর জন্য গুলি খেতে খেতে তবুও পানি নিয়ে যাচ্ছে, এইটা এই সমস্ত অভিনয় শিল্পী, কবি, সাহিত্যিকদের মনকে এতটুকু নাড়া দেয়নি। এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে। এদের অনেককেই রানওয়ের পাশে, যেটা একেবারেই বেআইনি, সেখানে তাদেরকে প্লট দেওয়া হয়েছে। অর্থাৎ বস্তুগত স্বার্থের লোভে এরা নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছে। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা আজ বিকেল 5টায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 25শে অগস্টের মধ্যে। এর পরের দিন অর্থাৎ 26শে অগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আর 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। প্রচারণা চলবে ভোটের আগের দিন পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন নির্বাচনী আমেজে মুখর ক্যাম্পাস। ডাকসুর কেন্দ্রীয় সংসদের 28 পদে মোট 509টি মনোনয়নপত্র জমা পড়েছে। ছাত্রদল, ছাত্র শিবির, বাকছাসের পাশাপাশি নির্বাচনে সরব স্বতন্ত্র প্রার্থীরাও। বিকেল 5টায় অপরাজেয় বাংলার পাদদেশে স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল ঘোষণা করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা যেরকমটা জানি, ডাকসু নির্বাচনকে ঘিরে একটি জমজমাট পরিবেশের সৃষ্টি হয়েছে এবং আপনার অবস্থান যেহেতু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে, ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের উৎসাহ কেমন দেখছেন এবং কি বলছেন তারা আমাদের জানাবেন। ফাতিহা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ঐতিহ্যবাহী ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সামনে। আমি সকাল 10টা থেকে এখানে অবস্থান করছি। আমি এখানে এসে দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন, যেটি আগামী মাসের 9 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা এখানে আসছেন এবং তারা শুভেচ্ছা বিনিময় করছেন। ফাতিয়া, আপনাকে জানিয়ে রাখি, যেহেতু 25শে আগস্ট হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 26শে আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, ওই 26 তারিখের আগ পর্যন্ত কোনো ধরনের প্রচার প্রচারণা চালানো যাবে না এবং সেটি আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়বে। এই কারণে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন না, তবে বিচ্ছিন্নভাবে এখানে সবাই আসছেন, তারা পৃথক পৃথকভাবে শুভেচ্ছা বিনিময় করছেন, তাদের সহপাঠীদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তারা বোঝার চেষ্টা করছেন। আমি এখানে কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলছি, তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যেটি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের ছাত্র সংগঠন ছাত্র দলের প্রার্থী রয়েছেন। এরপরে বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, তাদের ছাত্র সংসদ ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী রয়েছেন। এছাড়া অন্যান্য দলের প্রার্থী রয়েছেন, বিশেষ করে এনসিপির ভ্রাতৃপ্রতিম সংগঠন যেটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস, তাদেরও প্রার্থী রয়েছেন। এই অবস্থায় কারা নির্বাচিত হবেন? আমরা এখানে শিক্ষার্থী এবং প্রার্থীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচনের অনেক তফাৎ রয়েছে। অর্থাৎ জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকারের নির্বাচনে অনেক সময় ভোটারদের প্রভাবিত করা যায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে যে শিক্ষার্থী পড়ছেন তিনিও মেধাবী এবং সুপার মেধাবী। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের আবেগের বশবর্তী হবেন বা দলকানা হবেন এমনটা তারা মনে করছেন না। এই কারণে তারা মনে করছেন যে এখানে প্রার্থী যাদেরই ঘোষণা করা হোক না কেন, যে দলের ব্যানারই যে দাঁড়াক না কেন, শিক্ষার্থীরা ভোট দেওয়ার সময় কিন্তু যোগ্য প্রার্থী তারা বেছে নেবেন। তারা উদাহরণ হিসাবে বলছেন যে তারা যেটি দেখাতে চেয়েছেন যে 2019 সালে যখন 29 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই ডাকসু নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ কিন্তু পূর্ণ প্যানেল দিয়েছিল এবং সেই প্যানেলের সভাপতি অর্থাৎ সহসভাপতি অর্থাৎ ভিপি পদে কিন্তু তখনকার ছাত্রলীগের যিনি সভাপতি ছিলেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তাকে নুরুল হক নূর ছাত্র অধিকার পরিষদের সভাপতি পদে দাঁড়িয়ে তাকে হারিয়ে দিয়েছেন। তারা এই উদাহরণটিকে এবারও নিয়ে আসতে চাচ্ছেন যে এখানে দল দেখে বোঝা যাবে না কোন প্রার্থী নির্বাচিত হবেন, মেধাবীরা বেছে নেবেন কোন মেধাবীকে, কোন যোগ্য প্রার্থীকে নির্বাচন করলে তাদের স্বার্থ সংরক্ষণ করবেন। ফাতিয়া, যেহেতু বিকেল 5টার সময় আজকে খসড়া ভোটার তালিকা টানানো হবে, সেই ভোটার তালিকা টানানোর পরে এবং উমামা ফাতেমা স্বতন্ত্র প্যানেল ঘোষণা করার পরে ডাকসুর সবশেষ আরো যে খবর রয়েছে তা আপনাকে জানাতে পারবো। ফাতিয়া। মিজান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনি ওই এলাকাতেই থাকবেন এবং ওখানকার আপডেট আমাদেরকে জানাবেন এবং আপনার মাধ্যমে আমরা পরবর্তী সংবাদে সেই আপডেটগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দানের আজ শেষ দিন। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে এবং বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে। নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর AK রাশিদুল আলম জানিয়েছেন, গত 2 দিনে 87 জন ফর্ম নিলেও জমা দিয়েছে মাত্র 4 জন। অন্যদিকে হল সংসদ নির্বাচনের জন্য 141 জন মনোনয়ন ফর্ম নিয়েছেন। এদিকে ভোটার তালিকায় ছাত্রত্ব বাতিল, বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী ভর্তি বাতিল করে বিদেশ চলে যাওয়া শিক্ষার্থীর নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, অসঙ্গতিপূর্ণ ভোটার তালিকায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। লিবিয়ায় বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে 175 বাংলাদেশি দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার IOM এর সহযোগিতায় তাদের দেশে ফিরে আনা হয়। সকাল 6টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই মানব পাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখান থেকে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন। এর আগে বুধবার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার IOM সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। 4 দিনের ঢাকা সফরে ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান।
সফরকালে 4টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ছাড়াও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেবেন পাক বাণিজ্য মন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম বন্দর, ওষুধ শিল্প প্রতিষ্ঠান ও ইস্পাত কারখানা পরিদর্শন করবেন। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলে আশাবাদী দুই সরকার। এর আগে বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তাকে স্বাগত জানান। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সংসদ ভবন এলাকায় অবস্থিত ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশনের কর্মকাণ্ড, লক্ষ্য এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক আলী রিয়াজ কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপ, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং জুলাই মাসে ঘোষিত জাতীয় সনদের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। রাষ্ট্রদূত মাইকেল মিলার কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং চলমান প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সফরে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের জন্য মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী 27 অগস্ট দেশে প্রত্যাবর্তন করবেন। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে আরও 357 জন। চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 27,115 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক কমিয়ে আনতে একের পর এক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের উপরেও চাপিয়েছে করের বোঝা। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের চাপে ভারত, চীন, রাশিয়ার পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরকে স্বাগত জানিয়েছে রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে 5% ছাড় দিয়ে তেল বিক্রির ঘোষণা দিয়েছে দেশটি। ফারহিনা ইসলাম টুম্পা জানাচ্ছেন বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত শুল্ক নীতি ও পররাষ্ট্রনীতির প্রেক্ষাপটে সৃষ্ট বাণিজ্যিক উত্তেজনার জেরে ভারত, চীন ও রাশিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এক নতুন সমীকরণের দিকে এগুচ্ছে। সাম্প্রতিক সময়ে ভারত চীন সীমান্ত উত্তেজনা কমানো, দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ পুনঃস্থাপনের উদ্যোগ এবং রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এই অঞ্চলে গুরুত্বপূর্ণ শক্তি সাম্যাবস্থার ইঙ্গিত দিচ্ছে। 2022 সালে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলো রুশ জ্বালানি আমদানি কমালে ভারত চীনই হয়ে ওঠে রাশিয়ার বড় ক্রেতা। তবে গত জুলাইয়ে ভারতীয় রপ্তানি পণ্যে অতিরিক্ত 25% মার্কিন শুল্ক আরোপের পর রুশ তেল কেনা কমিয়ে দেয় নয়াদিল্লি। এদিকে সেই সুযোগ কাজে লাগিয়ে অন্তত 15টি নতুন চালান কিনেছে চীনা রিফাইনারিগুলো। চীনের জন্য এটা এক ধরনের সুযোগ কাজে লাগানোর, কারণ রাশিয়ার তেলের দাম এখনো মধ্যপ্রাচ্যের বিকল্প তেলের চেয়ে ব্যারেল প্রতি অন্তত $3 কম। ভারতের উপর ট্রাম্প এখনো চাপ দিচ্ছেন, তাই চীনের জন্য কেনার এটাই ভালো সময়। রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য কমাতে একের পর এক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। তবে একে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভারতের কাছে 5% ছাড় দিয়ে অপরিশোধিত তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। বুধবার ভারতের রাশিয়ান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন সংবাদ সম্মেলনে জানান, মার্কিন চাপ অযৌক্তিক এবং একতরফা। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরকে রাশিয়া স্বাগত জানায় বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র অর্থনীতিকে অস্ত্রে পরিণত করেছে। রাশিয়া কখনো নিষেধাজ্ঞা আরোপ করবে না, বন্ধু কখনো নিষেধাজ্ঞা আরোপ করে না। ভারত এবং রাশিয়া কঠিন সময়ে সবসময় সহযোগিতার উপায় খুঁজে বের করেছে। যদি ভারতীয় পণ্য মার্কিন বাজারে প্রবেশে অসুবিধার সম্মুখীন হয়, তাহলে রাশিয়ার বাজার ভারতীয় রপ্তানিকে স্বাগত জানাচ্ছে।
রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা ও মার্কিন চাপের বিরুদ্ধে মস্কোর প্রকাশ্য সমর্থন নয়াদিল্লির জন্য এক নতুন কৌশলগত ভারসাম্যের সুযোগ তৈরি করছে। ফলে ভারত, চীন ও রাশিয়ার এই কূটনৈতিক গতি প্রকৃতি শুধু দক্ষিণ এশিয়া নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কুমিল্লায় গ্রামীণ পথের ঝোপের পাশে জন্ম নেয়া জংলি বেগুনের সাথে টমেটোর চারা গ্রাফটিং করে কোটিপতি বনে গেছেন কুমিল্লার কৃষক মোবারক হোসেন। বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের এই কৃষকের টমেটোর চারা তৈরি ও চাষ দেখে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয়রাও। গত 4 বছর ধরে তিনি জংলি বেগুনের সাথে টমেটোর জোড়া লাগিয়ে চারা তৈরি করছেন। তিনি প্রতিটি চারা পাইকারি 15 টাকা করে বিক্রি করছেন। তার উৎপাদিত গ্রীষ্মকালীন এই টমেটো এখন 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখন থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কচুরি পানা, ফেলে দেওয়া পাটের আঁশ, ছন আর হোগলা পাতা, এই অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়েই ফরিদপুরের সাবিকুন্নাহার মিতু বানাচ্ছেন দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব পণ্য। বর্তমানে তার তৈরি ব্যাগ, ঝুড়ি, টিস্যু বক্স, ফুলের টপ, টুপি সহ প্রায় 50 ধরনের পণ্য যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে। প্রতি মাসে সব খরচ বাদ দিয়েই আয় হচ্ছে 5 লাখ টাকা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ফরিদপুর শহর থেকে 30 কিলোমিটার দূরে মধুখালী উপজেলার শ্রীপুর গ্রামের সাবিকুন্নাহার মিতু পড়াশোনা শেষে বেশ কিছুদিন ছিলেন বেকার। 2020 সালে করোনা মহামারীর সময়ে যখন ছোট ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নিচ্ছিলেন, তখনই তিনি সিদ্ধান্ত নেন নিজে স্বাবলম্বী হবেন ও গ্রামের নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। নিজের সঞ্চয় আর স্বর্ণালংকার বিক্রি করে 5 লাখ টাকা পুঁজিতে কেনেন 12টি মেশিন। শুরু করেন মাত্র 15 জন নারী শ্রমিক নিয়ে। প্রতিষ্ঠা করেন লাম ক্রিয়েশন নামে হস্তশিল্প কারখানা। সেখান থেকে শুরু তার পথ চলা। এখন 2টি সংস্থার মাধ্যমে বিদেশেও রপ্তানি হচ্ছে তার তৈরি পণ্য। খুব শিগগিরই নিজস্ব উদ্যোগে বিদেশে সরাসরি পণ্য পাঠানোর পরিকল্পনাও রয়েছে তার। প্রথম যখন আমি মালটা দেই তখন আমার 30,000-এর মতো আমার বিক্রি হয়। তো ওইটাই ছিল আমার একমাত্র পুঁজি এবং ওখান থেকে আমি আমার কর্মীদের বেতন, তারপর মেশিনের পাসপত্র এগুলো করে আস্তে আস্তে এটাকে বৃদ্ধি করি। আমার এই পণ্যগুলো আমরা সাপ্লায়ার হিসেবে কাজ করছি, আমরা সরাসরি এখনও বায়ার পাইনি। আমরা বেডি ক্রিয়েশন এবং গোল্ডেন জুট, ঢাকার আরও একটা কোম্পানি, এইসব কোম্পানিতে সাপ্লায়ার হিসেবে কাজ করছি। মিতুর সফলতার গল্প বদলে দিয়েছে এলাকার চিত্র। বর্তমানে তার কারখানায় কাজ করছেন 2 শতাধিক নারী পুরুষ। এছাড়া চুক্তিভিত্তিক আরও 3 শতাধিক নারী কাজ করছেন বিভিন্ন গ্রামে। ফলে স্বাবলম্বী হয়েছেন 5 শতাধিক মানুষ। 4,000 থেকে এখন আমার 6,000 টাকা বেতন। আমি সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমি সংসারটা চলতেছে। অনেক আমার আগের চেয়ে উন্নতি হয়েছে। জায়গায় কাছে ঢুকে ছেলে মেয়ে পড়ালেখা সব আমি করতেছি। সংসারেতে কারোর কাছ থেকে টাকা নেওয়া লাগে না, আমার নিজের চলার মতো আমার এই বেতন দিয়েই আমার চলাটা আমি চলতে পারি। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি প্রশিক্ষণ ও সহায়তা পেলে মিতুর মতো আরও অনেক নারী উদ্যোক্তা হতে আগ্রহী উঠবে। অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমে ফরিদপুরের নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ইসরায়েল। এবারে থাকছে খেলার খবর। ভুটানকে 3-1 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-17 নারী ফুটবলে শিরোপা মিশন শুরু করেছে বাংলাদেশ। থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে
প্রথম 30 মিনিটে ছন্দ খুঁজে পায়নি লাল সবুজ দলের প্রতিনিধিরা। অবশেষে 48 মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দলকে এগিয়ে নেন সৌরভী আকন্দ। 54 মিনিটে দুর্দান্ত শটে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন আলপি। যদিও গোল হজম করে দমে যায়নি ভুটান। 61 মিনিটে রিনজিম দেমা ব্যবধান কমান, তবে 4 মিনিট পর আলপির দ্বিতীয় গোলে 3-1 জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। একটি ঘোষণা। এটিএন বাংলা নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জুলাই গণহত্যায় জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণা হাইকোর্টের। ছাত্র জনতার অভ্যুত্থানে এ পর্যন্ত 26 মামলার চার্জশিট দেয়া হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। ডাকসু নির্বাচনকে ঘিরে উৎসব মুখর ক্যাম্পাস। বিকেলে প্রকাশ করা হবে খসড়া প্রার্থী তালিকা। আজ শেষ হচ্ছে জাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়া। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার সহযোগিতায় লিবিয়ায় ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন 175 বাংলাদেশি। অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় গ্রেফতার হন তারা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।